এই যে যাদেরকে এভিডেন্স ট্যাম্পারিং এর সন্দেহে যাদেরকে ধরা হয়েছিল, অভিজিৎ বাবু, ওই টালা থানার তৎকালীন ওসি, আহ সন্দীপ ঘোষ, হুম। ইত্যাদি ইত্যাদি, এদের 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 কি হলো, এদের বিচার কি? এই তদন্ত প্রথম থেকেই পুলিশ কিন্তু এই তদন্ত করতে পারেনি, সেটা পুলিশের বক্তব্যেই পরিষ্কার হচ্ছে। ফেয়ার ইনভেস্টিগেশন হয়নি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আদালতও বারবার করে বলছেন ইনভেস্টিগেটিং এজেন্সি এগুলো প্রোভাইড করেননি, প্রডিউস করেননি। প্রশ্নটা মৃত্যুদণ্ড না মৃত্যুদণ্ড নয় এই নিয়ে বিতর্ক হচ্ছে, হুম। কিন্তু ইটস নট এ কোয়েশ্চেন অফ ক্যাপিটাল পানিশমেন্ট অর নট। হুম। কোয়েশ্চেনটা হচ্ছে ওয়েদার তিলোত্তমা গট ফেয়ার ট্রায়াল অর নট। ঠিক। প্রশ্ন হচ্ছে ওয়েদার সঞ্জয় রায় ওয়াজ সো পাওয়ারফুল যে হুম। একজন লোক সে মারলো, আর এতগুলো ক্ষতের দাগ, যে প্রশ্নের কোনো উত্তর কেউ পেলেন না, যেটা জাজমেন্টেও রিফ্লেক্টেড হলো। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন এর মধ্যে খুব হইচই ফেলা যে মামলা অভয়া, সেই মামলার রায় ঘোষণা হয়েছে এবং সেই রায়ে দীর্ঘ রায়, প্রায় 150 পাতার উপরের রায়ে ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে তদন্তের নানা রকম অসঙ্গতি, ধোঁয়াশা এবং ফাঁকফোকর। আমরা আজকে একজন বিশিষ্ট আইনজীবী, যিনি প্রথম থেকে এই মামলার সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং গভীরভাবে সেই মামলাটিকে পর্যবেক্ষণ করছেন, হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে এই মামলাটি পর্যালোচনা করার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। সব্যসাচী বাবু, আপনাকে প্রথমেই আমার এবং দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত, আপনার মূল্যবান সময় দিয়ে। আমি প্রথমেই বলবো যে এটা আমাদের খোলা আড্ডা অনুষ্ঠান, অত একটু আড্ডার ছলেই আমরা করি এটা। সেই জন্যে এই অনুষ্ঠানটা কোনো প্রশ্ন উত্তর নয়। আপনাকে প্রথমেই বলবো, যদি আমাদের দর্শকদের কাছে যে এই দীর্ঘ রায়ের মধ্যে আপনি যে সমস্ত অসঙ্গতি এবং ধোঁয়াশা তদন্তের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো আপনি আপনার আপনার ইয়েতে চোখে লেগেছে, সেগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, প্রথমত আমি আপনাদের এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি সকলকে নমস্কার জানাচ্ছি, এবং আমি কয়েকটি কথা যেটা বলতে চাই। এই প্রথম আরজিকর মামলার, অভয়ার ধর্ষণ এবং হত্যার যে মামলা, সেই মামলার রায় নিয়ে এই প্রকাশ্য আলোচনা আমার তরফ থেকে আমি প্রথম করছি আপনাদের এই চ্যানেলের মধ্যে। ফলে গত কয়েকদিন এই বিষয় নিয়ে খুব একটা মন্তব্য করছিলাম না, কারণ বুঝতেই পারছেন এত বড় রায়, ঠিক। এর অনেকগুলো ইমপ্লিকেশনস আছে, ঠিক। এবং এত বড় ঘটনা, যে ঘটনায় সম্ভবত স্বাধীনতোত্তর ভারতবর্ষে হুম। এত সংখ্যক মানুষ নির্দিষ্ট একটি সামাজিক ইস্যুকে কেন্দ্র করে, একটি ঘটনাকে কেন্দ্র করে আহ, গড়ে ওঠা একটি সামাজিক দাবি, সঙ্গত দাবি, আমরা যেভাবে দেখেছি রাস্তা দখল করে নিতে, হুম। সেটা আমাদের সকলের কাছেই খুব আহ নতুন মনে হয়েছে, এবং ঠিক। যথেষ্ট উৎসাহব্যঞ্জক মনে হয়েছে এই হতাশার সময়ে দাঁড়িয়েও। হুম। অন্তত পক্ষে যে এতদিন পরে, কেন এতদিন পর বলছি এটাও খুব গুরুত্বপূর্ণ ভাবা। হুম। এর রাজনৈতিক কারণে আমি একদমই বলছি না, আমি লিগ্যাল অ্যাঙ্গেল থেকে, লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই বলবার চেষ্টা করব, হুম। এবং যখন এটা বলবার চেষ্টা করব তখন কিছু সময় আমায় বলতে হবে। এই পিরিয়ড, এক একটা পিরিয়ডের জন্য কিছু আইনের শাসনের কিছু কিছু ডেফিনেশন বা কিছু কিছু ফিচার্স তৈরি হয়, সেই পিরিয়ডটা সম্পর্কেও একটু আপনাদেরকে বলতে হবে। ঠিক। আমাদের এই রায়টি 2025 সালে এসছে, আমরা 2025 নয়, 2024-এর অগস্ট মাসের 8-9 তারিখ রাত্রিবেলায় ঘটনা ঘটেছে, 8 এবং 9-এর মধ্যে, ইন হুম। বিটুইন। হুম। আমরা যা জানতে পেরেছি, যেখান হুম। থেকে জানতে পারছি, হুম। আমাদের মনে রাখার দরকার যে আমরা যারা বাইরে থেকে একটি ঘটনাকে দেখছি, ক্রিমিনাল মামলা, আমরা কিন্তু অবজার্ভ করছি একেবারে বাইরে থেকে, এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু গোটা বিষয়টা দেখছি। এবং আমাদের কাছে যখন এটা আসছে, আমাদের কানে যখন এই খবরটা আসছে, আমরা তখন জানছি যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে একজন আহ, কর্মরতা চিকিৎসক, মহিলা চিকিৎসক, তার হত্যা হয়েছে, মানে তার ডেড বডি পাওয়া গেছে, এবং ডেড বডিতে অসংখ্য আঘাতের চিহ্ন আছে, এবং এটা অনুমেয়
কিন্তু তদন্ত সাপেক্ষ, কারণ আপনি জানেন যে এই ধরনের হত্যার ক্ষেত্রে বেসিক কিছু তদন্তের প্রয়োজন পড়ে, যে সেক্সুয়াল অ্যাসল্ট কিনা, হুম, এই অফেন্স হয়েছে কিনা, তার যে তদন্ত, সেই তদন্ত জন্য যা যা প্রক্রিয়া সেটা হয়েছে। কারণ এটা ধরে নেওয়া যেতে পারে, এই অভিযোগ যখন এসেছে, যেখানে আমি একদম এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যখন আমরা যখন খবর পাচ্ছি, একজন তৃতীয় পক্ষ হিসেবে যখন আমরা খবর পাচ্ছি, তখন আমাদের কাছে খবরটা আসছে যে আরজি কর হাসপাতালে এরকম একটি ঘটনা ঘটেছে। এবং যখন ঘটনা ঘটেছে, তখন কিন্তু কেউ মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আই উইটনেস এই ঘটনা আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি, মানে পাওয়া হুম, যায়। হুম, কিন্তু আমি এই কমপ্লেনেন্ট যিনি, এই মামলার যিনি এফআইআর করেছেন, এফআইআর মেকার, তার যে বয়ান, সেই বয়ান তিনি ফর্মাল এফআইআর আকারে তিনি যখন রুজু করছেন, তখন কিন্তু বেসিক কিছু ইনভেস্টিগেশন, যেটা প্রাথমিকভাবে এই ধরনের হত্যার ঘটনা যদি পুলিশের কাছে রিপোর্টেড হয়, আইন অনুযায়ী পুলিশের কাজ হচ্ছে সেখানে এফআইআর রুজু করা। The registration of FIR is mandatory in case of disclosure of a cognizable offense. হুম, আমি জানি না যে সেক্ষেত্রে একটা সময়, কিন্তু বড় সময় চলে গেছিল, অন্ততপক্ষে সুপ্রিম কোর্টে যখন মামলাটি হয়, তখন আপনাদের মনে আছে যে মহামান্য বিচারপতি জাস্টিস পার্ডিওয়ালা হুম, এই প্রশ্নটি করছিলেন এফআইআর সংক্রান্ত। হুম, এফআইআর কখন হলো? একটা ক্রিমিনাল কেসের ইনিশিয়েশন তো ওই এফআইআর থেকে হয়। হুম, কিন্তু একথাও মনে রাখতে হয়, পুলিশের কাছে যে সময় খবর আসছে একটি ঘটনার, পুলিশের প্রাথমিক কর্তব্য হচ্ছে সেই ঘটনাস্থলে পৌঁছানো এবং ঘটনাস্থলকে, অর্থাৎ যেটা অকুস্থল, সেই অকুস্থলকে সুরক্ষিত করা, প্লেস অফ অকারেন্সকে সুরক্ষিত করা। এবং সেটা সুরক্ষিত করা এই কারণে, যাতে ক্রাইম সিন ডিস্ট্রয় না করতে পারে বিফোর ইট ইজ ইনভেস্টিগেটেড ফেয়ারলি। এই যে মামলা, এই মামলায় কিন্তু যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, নেম অফ দ্য কমপ্লেনেন্ট, ফাদার অফ দ্য ভিকটিম, খুব মাথায় রাখবেন যে কমপ্লেনেন্ট তিনি অভিযোগকারী। যে কোনো ক্রিমিনাল মামলার তদন্তের ক্ষেত্রে এই অভিযোগকারী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তিনি হুম, একজন কিন্তু প্রধানতম সাক্ষীও বটে এই ঘটনার। হুম, তাহলে তিনি কোন জায়গা থেকে ঘটনাটি জানতে পারছেন? তারা বাড়িতে আছেন, তারা ফোন পাচ্ছেন। আমরা দুটো ফোন কলের কথা তখন শুনছিলাম। একটি ফোন এসেছিল, বলছেন আমি হাসপাতাল থেকে বলছি, আপনার মেয়ে অসুস্থ, তারপর আপনার মেয়ে সুইসাইড করেছে, দুটো কথা তখন এসেছিল। হুম, তো বাবা তার, তিনি কিন্তু একটি ফর্মাল কমপ্লেন তিনি করেছিলেন। এবং এখানে আমরা দেখেছি যে আহ, আহ, অনেক আমরা গোটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে আহ, তালা থানা, তারা তদন্ত শুরু করেছিলেন। এবং পরবর্তী সময়ে সেই তদন্ত আহ, অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিল। হুম, এবং হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি আহ, কিন্তু সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন। হুম, ফলে তদন্তকারী সংস্থা হিসেবে এটাও মাথায় রাখুন, সিবিআই একা নয়, একটা কন্টিনিউয়েশন। হাইকোর্ট যখন রায়টি দিয়েছেন, হাইকোর্ট বলেছেন সিট, কেস ডায়েরি সহ বাকি তথ্য, সাবুত, সাক্ষ্য সবকিছু যা সংগ্রহ করা হয়েছে, ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার ইট টু সিবিআই। তাই সিবিআই এর কাছে পৌঁছানো, মানে তার আগে ওটা কন্টিনিউড হয়েছে, সিবিআই ওই জায়গা থেকে ধরছেন তদন্তটা। মানে এমনটা ভাবার নয় যে সিবিআই সেই তদন্তটা শুরুর থেকে করলেন। ঠিক এই জায়গাতে এসে আমার পরবর্তী প্রশ্ন, যেগুলো আসছে ইন জেনারেল, আমি রেফারেন্স দিয়ে বোঝাচ্ছি, কিন্তু তার আগে ইন জেনারেল যেটা বোঝার দরকার, যেটা বারবার আসছে, যে এই যে লোকে বলছে না যে এভিডেন্স ট্যাম্পারিং এর কেসটার কি হলো? হুম, এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, তার সেই কেসটা আমরা পাচ্ছি না কেন? এই যে যাদেরকে এভিডেন্স ট্যাম্পারিং এর সন্দেহে যাদেরকে ধরা হয়েছিল, অভিজিৎ বাবু, ওই টালা থানার তৎকালীন ওসি, আহ সন্দীপ ঘোষ, হুম, ইত্যাদি ইত্যাদি, এদের 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 কি হলো? এদের বিচার কি হলো? এরা কেন হঠাৎ করে ট্যাম্পার করতে গেলেন এভিডেন্স? কেন এদের বিরুদ্ধে এই অভিযোগটা উঠলো? তার কারণ, কোনো একটি জায়গাতে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, এটা আজকে অভিযোগ হচ্ছে বলেই এই প্রশ্নটা উঠেছে। এরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এরা কাস্টোডিয়ান, তারা কোন জায়গায়, তারা তাদের কি দায়িত্ব ছিল, তারা কোন দায়িত্ব পালন করলেন না? আমরা আমরা এই জায়গা থেকে, অথবা সেই জায়গাটাই, এই যে যখন আমি বললাম না ক্রাইম সিন, হুম, যেটাকে প্রিজার্ভ করার দরকার, এই ক্রাইম সিন প্রিজার্ভ করার দরকার, কারণ ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে, আদারওয়াইজ
হুম। প্রথম থেকে কি কি ঘটেছে এটাকে যদি আপনাকে সাজাতে হয়, তাহলে ওই যে ক্রাইম সিন, এটা প্রিজার্ভ করা খুব জরুরি, এবং এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা জরুরি। যে এই প্রশ্নটা হচ্ছে কি, দেখুন ওই যে বডি পাওয়া গেছে, হুম। কিন্তু কিভাবে বডিটা এলো কোথা থেকে? তাহলে এইখান থেকে কেউ আমরা জানি না, বডি পাওয়া গেছে থেকে স্টোরি শুরু হচ্ছে। হুম। তাহলে তার আগের ঘটনাগুলো কি ঘটেছে সেটা জানতে গেলে আপনাকে পরিষ্কারভাবে এটা বুঝতে হবে যে ওইখানেই ঘটনাটি ঘটেছিল, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু অ্যাজিউম। এবং সেই অ্যাজাম্পশনের ভিত্তিতেই কলকাতা পুলিশ কিন্তু তার তদন্ত শুরু করেছিল, সকল তদন্ত, যে তদন্তের মধ্যে অসংখ্য প্রশ্ন এসেছে। কারণ আমি খুব সহজে বলি, মানে বাকি জটিল আইনি প্রশ্নের মধ্যে না ঢুকেও এটা বলা যায়, এই তদন্ত প্রথম থেকেই পুলিশ কিন্তু এই তদন্ত করতে পারেনি, সেটা পুলিশের বক্তব্যেই পরিষ্কার হচ্ছিল। আপনি মনে করুন 14ই আগস্ট রাত্রে বিনীত গোয়েল যখন ওই ভাঙচুরের পর যখন আরজি কর হাসপাতালে পৌঁছলেন, তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তার কথাতেই এসছিল, বিকজ অফ ইউ পিপল উই হুম। হ্যাভ লস্ট দি পিপলস ট্রাস্ট, হুম। আমরা মানুষের ভরসা হারিয়েছি। হুম। তো দি হ্যাড অ্যাকসেপ্টেড যে জনগণের ভরসা তাদের উপর থেকে চলে গিয়েছিল, নট বিকজ অফ ইউ পিপল। তাদের দায়িত্ব ছিল, ইনভেস্টিগেটিং এজেন্সির দায়িত্ব ছিল যে এই কনফিডেন্সটা বিল্ড আপ করার, যাতে এটা শুধুমাত্র মুখে বলা না হয়, এটা দৃশ্যত হয়, এটা প্রমাণ করার মতন বস্তু যাতে থাকে। সেটা কিন্তু পুলিশ করতে পারেননি। হাইকোর্টের রায় সেটা ছিল, এক্সপ্রেসলি ছিল। এবং তখন আহ আরো বেশি করে এই জায়গাটাকে কভার আপ করবার যে চেষ্টা হয়, সেটা সিবিআই চার্জশিটে আমরা এক্সপেক্ট করেছিলাম সিবিআই এই জায়গা থেকে শুরু করবে। হুম। তাহলে ঘটনাটা কি হতো, কি ইনভেস্টিগেট করতো তো সিবিআই? শুধু কলকাতা পুলিশ শুরু করেছিল, ওইখানে দেহ পাওয়া গেছে, ঠিক এই জায়গাটাতে আমরা করছি, হুম। মানে আফটার অ্যাজিউমিং দ্যাট ইজ দি প্লেস অফ অকারেন্স, একটা অ্যাজামশনের ভিত্তিতে শুরু করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাজামশনটা সত্যি কি সত্যি নয়, সেটা হ্যাজ টু বি প্রুভড। ওই ঘটনাটা ওখানে ঘটতেও পারে, ঘটে থাকতেও পারে, নাও ঘটে থাকতে পারে। কিন্তু প্রসিকিউশন যখন তার স্টোরিটা নিয়ে আসছে, তখন এই ঘটনাটাকে প্রসিকিউশন কিভাবে এস্টাবলিশ করেছেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা একদম রেফার করি এবারে জাজমেন্টের নির্দিষ্ট অংশ। আমরা আমি যদি আপনাকে পড়ে শোনাই, তাহলে আমার মনে হয় যে হুম। হুম। একটু ভালো হবে। একদম কিভাবে শুরু করছেন জাজমেন্টটা। It was 9th day of August 2024. The day started as normal as of regular. Suddenly, a news was spread like a wildfire that one on-duty lady doctor was brutally raped and murdered. তাহলে এখানেও কিন্তু নিউজ থেকে আসছে হুম। আমাদের কাছে। সেটা দিয়ে আমি শুরু করেছিলাম হুম। যে আমরা কোথা থেকে খবরটা পাচ্ছি। At her workplace, which was Arjikor Medical College and Hospital. This 9th day of August is also famous in world history as that day of atom bomb was dropped on Nagasaki, Japan. হুম। এবার ফ্যাক্ট অফ দি কেস যখন বলতে শুরু করছেন, বলছে দ্য ফাদার অফ দি সেড ভিকটিম হ্যাড লজড এ কমপ্লেন at Talapias in the jurisdiction of ওই যার মধ্যে আপনার আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল পড়ে। ঠিক। From the said complaint, it came out that his daughter joined her regular duty at Arjikor Medical College Hospital হুম। on 8/8/2024 as usual, and on 9/8/2024 in the morning, the father of the victim was informed from the said hospital, and he was asked to go to the said hospital, which was the place of work of the victim. তাহলে এইখান থেকে ফোন পায় এবং সেখান থেকে খবর পান। He was also informed that his daughter was taken to the hospital as she was unwell. আচ্ছা ভাবুন তো, এইখানটাতেই উনি তো হসপিটালেই ছিলেন। হুম। আপনি ভাবুন একটা জাজমেন্টে এইটা এখানে লেখা, আপনি আমি আমি একদম সোজা সরল কথায় যদি দুটো লাইনকে পাশাপাশি রাখি, from the said complaint it came out that his daughter, the victim, joined her regular duty at
Arjikor Medical College Hospital on 8/8/2024. As usual, regular যেরকম আসেন মর্নিং, the father of the victim was informed, 8 তারিখ সকালবেলা বলছে, হসপিটালে গেলেন, হসপিটাল থেকে খবর এলো যে তিনি said hospital, and he was asked to go to the said hospital, which was the place of work of the victim. He was also informed that his daughter was taken to hospital as well, as she was unwell. মানে এই খবর দেখেছিল, হাসপাতালে হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এখানেই তো ফেলেছে প্রথমেই। বাবা খবর পেয়েছেন, এটা কিভাবে রেকর্ড হচ্ছে? ইনভেস্টিগেশনের শুরুতে এফআইআর মেকার তার যে স্টোরি, তার যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে হাসপাতাল যে গেলেন কাজ করতে, আর হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে তাকে। এটা তো মানে খুব মানে এই শোনাচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উনি তো কাজ করতে হাসপাতালে গিয়েছিলেন। On the basis of the said written complaint, Talapia's case number 52 dated 9/8/2024 was started for offense under 64-66-1031 of BNS, tampering of evidence এবং murder এবং rape. Prior to starting of this specific case, the concerned PS had started one UD case. এইটা খুব ইন্টারেস্টিং জায়গা, কারণ ওই যে বললাম যে যখন ক্রাইম সিন প্রিজার্ভেশনের দরকার হয়, ধরুন বাড়ির লোক আসতে দেরি হল, খবর পাওয়ার পর পুলিশ বসে থাকবে এই জায়গাটা? পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে একদম আনন্যাচারাল ডেথ কেস চালু করা। আনন্যাচারাল ডেথ কেস, আচ্ছা ন্যাচারাল ডেথ নয়, ন্যাচারাল ডেথ নয়। যখন আমি বলছি ন্যাচারাল ডেথ নয়, তাহলে যে কোনো মিনসে হতে পারে, এটাকে ডিফাইন করা আছে। আগে আমরা যখন ইন্ডিয়ান পিনাল কোডের 174 ছিল, এখন পরিষ্কার দেওয়া আছে আনন্যাচারাল ডেথ কেসের ক্ষেত্রে কি কি ধরনের জিনিসকে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের মধ্যেও আছে। আনন্যাচারাল ডেথ কেসের ক্ষেত্রে কি করতে হবে, এই প্রশ্নটা পড়লে বোঝা যাবে। From the evidence of said PW33, it appears that from Shobha Bazar, both of you went to red light area of Chetla locality by availing the said motorbike of Kolkata Police, wide number WB01 AE 5021. After reaching there, both of you had consumed beer. What do you want to say? কেন পরিষ্কার সাজেশন দেওয়া হচ্ছে, এভিডেন্স থেকে এটা পাওয়া যাচ্ছে। আমি তো বলছি আরজি কর মামলার ক্ষেত্রে প্রসিকিউশনের রোলটাও খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছি যে একটা জায়গায় শুধু বিচারক নন, বিচারকের সামনে যা এভিডেন্স আসবে বিচারককে তার উপরে দাঁড়িয়েই রায় দিতে হবে। রোল অফ দ্য প্রসিকিউশন, আমি আপনাকে বললাম এটা জানা গেছে যে আপনি কি এটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনি ওখানে গিয়েছিলেন, আপনি কি ওই ব্যক্তি? হ্যাঁ বা নাই উত্তর দিন। এখানে কিন্তু কোনো এভিডেন্সের উপর ওরা বলছে, সাজেশন দিচ্ছেন। তারপর ফ্রম এভিডেন্স অফ সেট PW33, তার উত্তরে কি এসেছিল? ইট ওয়াজ দি ফ্যাক্ট দ্যাট অন ওয়ে উই টুক সাম ম্যাগি অ্যান্ড ওয়েন্ট টু দি রেড লাইট এরিয়া অফ চেতলা অ্যান্ড উই হ্যাভ কনজিউমড বিয়ার। From the evidence of said PW33, it appears that said PW went into the room of one prostitute, but you did not take entry into the room of any আবার সাজেশন দিচ্ছে। কোন এভিডেন্স, কিভাবে, কার বক্তব্য, সায়েন্টিফিক এভিডেন্স সাপোর্ট করছে কিনা? It is a fact that both of us consumed beer বলছে, and then Saurabh took entry into the room of the prostitute but came out অমুক। আবার ঠিক এই রায়ে যদি দেখেন আপনি পরবর্তী ক্ষেত্রে, from the evidence of PW38, যে সঞ্জয় রায় ASI, it also appears that you used to occupy barrack of 4th Battalion under instruction permission of ASI Anup Datta. Very important thing, who is this person Sanjay Rai? এই রায়ের পর দাঁড়িয়ে এটা তো অ্যাকসেপ্টেড ফ্যাক্ট,
হুম সঞ্জয় রায় ওয়াজ এ সিভিক ভলেন্টিয়ার, হুম রামসেন যদুমধু নয়। হুম একেবারে আমি পয়েন্ট করে করে এই জায়গাটা আমি বলে দিই। 1 নম্বর পয়েন্ট খুব পরিষ্কার, যে এই গোটা রায়টিতে আমরা যে প্রথমেই বলেছিলাম যে ফেয়ার ট্রায়াল ইজ দ্য আউটকাম অফ ফেয়ার ইনভেস্টিগেশন। হুম ফেয়ার ইনভেস্টিগেশন হয়নি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আদালতও বারবার করে বলছেন ইনভেস্টিগেটিং এজেন্সি এগুলো প্রোভাইড করেননি, প্রডিউস করেননি। তাহলে হুম ফেয়ার ইনভেস্টিগেশন হয়নি, আইদার হয়নি অথবা তারা প্রডিউস করেননি। হয়নি তো হুম আমরা বুঝতে পেরেছি, হুম সাপ্লিমেন্টারি এফিডেভিট দেয়নি। হুম 2, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা দেখেছি এটাকে একটা সাধারণ নারকীয় হত্যা এবং ধর্ষণের ঘটনা বলে চালানো হয়েছে, কিন্তু ওই যে কর্মক্ষেত্রে কর্মরতা ডক্টর ঠিক। তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা, তাকে কিন্তু যেভাবে এটা দেখা উচিত ছিল, সেখানে যারা কাস্টোডিয়ান এদের নিরাপত্তার জন্য, বা ওখানে কোনো ঘটনা ঘটলে, এই যে হুম সঞ্জয় যদি ঘটিয়ে থাকেন, এর দায়িত্ব আরজিকর মেডিকেল কলেজ অথরিটির নেই। হুম তাহলে আরজিকর মেডিকেল কলেজ অথরিটি যদি সেই কাজ না করেন, তাহলে তাদের বিচার হুম হলো। হুম 3 নম্বর, আপনি জানবেন যে এই যে এত বিতর্ক হচ্ছে, তো প্রশ্নটা অ্যাজ ইফ প্রশ্নটা মৃত্যুদণ্ড না মৃত্যুদণ্ড না, আমি শেষ করবো এটা দিয়ে। হুম প্রশ্নটা মৃত্যুদণ্ড না মৃত্যুদণ্ড না এই নিয়ে বিতর্ক হচ্ছে, হুম কিন্তু ইটস নট এ কোয়েশ্চেন অফ ক্যাপিটাল পানিশমেন্ট অর নট। হুম কোয়েশ্চেনটা হচ্ছে ওয়েদার তিলোত্তমা গট ফেয়ার ট্রায়াল অর নট। ঠিক। এই জায়গাটা কিন্তু কেউ অ্যাড্রেস করছি না। আমরা এখন কিন্তু মৃত্যুদণ্ড নয়, রাজ্য সরকার ছুটছে মৃত্যুদণ্ডের জন্য। হুম মৃত্যুদণ্ডের প্রশ্ন খুব পরিষ্কার, মৃত্যুদণ্ড নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে যার যা মতই থাক না কেন, হুম আমাদের দেশের আইনে এটা ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসেস। হুম রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস তৈরি করবার জন্য শুধুমাত্র একটা ঘটনা দিলেই হয় না, তাকে প্রমাণ করতে হয় আদালত। সেই প্রমাণ করার কিছু মাপকাঠি থাকে, বিয়ন্ড রিজনেবল ডাউট সেটা প্রমাণ করতে হয়। তাহলে এক্ষেত্রে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস হিসেবে প্রমাণ করার যে জায়গাটা ছিল, সেটা কিন্তু করা যাচ্ছে না। ঘটনা কেন যাচ্ছে, দেখুন ঘটনা নিয়ে কিন্তু হুম আদালত কোথাও বলছে না ঘটনা ঘটেনি। হুম তাই ওই যে এটা এটা সেই জেসিকা লাল ঘটনার পর একটা সেই ক্যাচ লাইন ছিল, নো ওয়ান কিল নো জেসিকা, ওয়ান কিল জেসিকা। বাট হিয়ার somebody called Sanjay Rai killed. হুম প্রশ্ন হচ্ছে whether Sanjay Rai was so powerful যে হুম একজন লোক সে মারলো, আর এতগুলো ক্ষতের দাগ, যে প্রশ্নের কোনো উত্তর কেউ পেলেন না, যেটা জাজমেন্টেও রিফ্লেক্টেড হলো। খুব সুন্দর আপনি এটা লালা বোঝালেন। হুম হ্যাঁ, লালা রসের মহিলার ব্যাপার। লালা রস হ্যাঁ, যেটাকে কোথা থেকে? কন্টামিনেটেড বলা হচ্ছে। তাহলে আপনি ভাবুন, এই রায়টা যদি আমি বলছি, আমি যদি এটাকে এক্সামিন করতাম, হুম আমি যদি বিচারক হিসেবে এক্সামিন করতাম এই হুম রায়টা, হুম আমি অন্য কিছু তো দেখছি না, আমার সামনে যা প্রমাণ রায় আছে সেটা দেখছি, আমি কি করতাম? একটা লোককে সাজা দিতাম, মানে মৃত্যুদণ্ড দিতাম? আরে ঠিক। আমায় যা জিনিস দেবে তার উপরে তো করতে হবে, আমি তার তো উপর। তার বাইরে দেখতে পারি না। ঠিকই। দিনের শেষে আপনি সাজা দিচ্ছেন, একজন মানুষের জীবন নিয়ে ডিসিশন দিচ্ছেন, হুম সেটা করবার সময় আপনাকে তো এগুলো মাথায় রাখতে হবে। তাহলে ইনভেস্টিগেটিং অফ এজেন্সি হিসেবে সিবিআই, সে তারা অ্যাকসেপ্টও করেছে, কলকাতা পুলিশের বাইরে আমরা কিছুই করিনি। হুম তার মানে হাইকোর্ট ওয়াজ রং হুম বাই কিপিং ফেথ অন সিবিআই, যে সিবিআই তারা করবেন, তারা করলেন না। দিনের শেষে এখনো পর্যন্ত আমি বলবো, যদি আমাদের দেশের ইনভেস্টিগেটিং এজেন্সি গুলো, এমনকি পুলিশ, সবচাইতে তো ভালো হতো যদি টালা থানাই তদন্ত করতে পারে, ঠিকই। তাদের যদি সেই সক্ষমতা থাকতো, বা সেই কারণ বা সবচাইতে কলকাতা ভালো পুলিশের পুলিশই হোমিসাইড তদন্ত করতে ডিপার্টমেন্ট পারে। যদি করতো, তারা যথেষ্ট যদি কিন্তু সক্ষম। কিন্তু কি এটা কেন গেল? হুম মানে পুলিশ প্রথম থেকেই ওই রকম একটা হ্যাঁ ক্যালেসনেস দেখিয়েছে, তার রেজাল্ট এটা হয়েছে। তো হ্যাঁ সোল রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি ইনভেস্টিগেটিং এজেন্সি। এবং রাজনীতির কথা বললে অনেকেই বলবেন সিবিআই আর রাজ্য পুলিশ, আর রাজনীতিতে যারা মনে করেন যে সিবিআই হচ্ছেন তাদের গণসংগঠন, বা এখানে রাজ্য পুলিশ হচ্ছে তাদের গণসংগঠন, এরা যা মনে করে তারা চালাচ্ছেন। আসলে এই বিচারের মধ্যে নানাবিধ জিনিস যেমন রিফ্লেক্টেড হয়েছে, এই চাপিয়ে দেওয়াটা, মানে আমি এটা বলেছি মানে এটাই করতে হবে। আমি শেষ উদাহরণ দিলেই মনে পড়বে আপনার, আমি করেছিলাম একটি মামলা, সেটা হচ্ছে ওই কাকদ্বীপের 2জন সিপিআইএম কর্মী দেবুদাস উষা দাস, বিদ্যুৎ তাদেরকে স্পৃষ্ট। পুড়িয়ে মারার ঘটনা। হ্যাঁ হ্যাঁ এবং তাদেরকে প্রথমেই গল্পটা এলো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, ঠিক।
এবার প্রমাণ করার জন্য একটা দিন পর্যন্ত একদম WBSEDCL থেকে কাগজপত্র চেয়ে পাঠালো, ফরেন্সিক হলো, কিচ্ছু পেলো না, বললো লোডশেডিং ছিল। যেদিন লোডশেডিং তত্ত্ব খারিজ হয়ে গেল, মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই শর্ট সার্কিট তত্ত্ব খারিজ হলো, পরের দিন একটা লোক নাকি থানায় ভলেন্টিয়ার করলো যে আমি জানি, আমি কিছু কথা বলিনি, এখন বলবো। মানে আমি জানি কি রেজাল্ট হবে। আসলে সত্য উদ্ঘাটনের জন্য যা যা করার সেটা হয়নি। অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু, আপনি সুন্দর ব্যাখ্যা করলেন আমাদের দর্শকদের, এটাতে অনেকটা আমার মনে হয় পরিষ্কার হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনারা যারা শুনলেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় দিলেন আমাদের এতটা মূল্যবান সময়। সবাইকে নমস্কার। সব্যসাচী বাবু, আপনাকে অনেক নমস্কার।